প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অশেষ শুভকামনা সবার জন্য। যে বিষয়টি নিয়ে এখন দেশের কোটি মানুষ কথা বলছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রাজনৈতিক সহকারী হিসেবে রাশেদ খানের নিয়োগ নিয়ে কথা বলছেন দেশের কোটি মানুষ। তো মজার ব্যাপার হলো যে এই মানুষেরা সবাই বিএনপির না, বিএনপি করেন না তারা, তারপরও তারা বিষয়টি নিয়ে মাথা ঘামাচ্ছেন, যেমন আমিও মাথা ঘামাচ্ছি। তো আমি বেশ অবাক হয়েছি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভার্থীর বা শুভাকাঙ্ক্ষীর কোনো অভাব নেই এই দেশে। এমনকি যারা বিএনপি করেন না তারাও নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে রাশেদ খানকে নিয়ে পড়ে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটি মানুষ কথা বলছেন এটি নিয়ে। তারা অনেকেই রাশেদ খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে যোগ্য মনে করছেন না, এমন রায় তারা দিচ্ছেন। প্রিয় দর্শক শ্রোতা, তো মজার ব্যাপার হলো যে আমার অনেক আত্মীয় বন্ধুরা যারা বিএনপি করেন, তাদের যখন জিজ্ঞেস করি এই বিষয়ে তাদের কি মতামত, তাদের ফিডব্যাক চাই, তো তারা একটু লজ্জিত এবং সংকুচিত বোধ করছেন। তারা বলছেন জিজ্ঞেস করে লজ্জা দেবেন না। একটু অবাক হচ্ছি, এটি কেন? একটি প্রশ্ন করেছি, তারা উত্তর দেবেন, কিন্তু তারা বলছেন লজ্জা দেবেন না। তার মানে বিএনপির লোকেরাও এই নিয়োগটিকে ভালো চোখে দেখছেন না এবং তারা বেশ কুণ্ঠিত কথা বলতে এই বিষয়ে। তো আমি জানি না প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এই বিষয়টি জানা আছে কিনা, বা তাকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, এই সিদ্ধান্ত তো প্রধানমন্ত্রীর এককভাবে নেওয়া না, সেটি আমরা বুঝি। তো যারাই সিদ্ধান্ত দিয়েছেন কিংবা মতামত চাপিয়ে দিয়েছেন বা এই বিষয়টি সামনে নিয়ে এসেছেন, তারা কি ভাবছেন জানি না। তারা কি ইচ্ছে করেই করলেন কিনা, এটি একটি সাবোটেজ কিনা, আমার মাঝে মাঝে সেইটিও মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীকে ছোট করবার জন্যে, প্রধানমন্ত্রীর রুচিবোধকে প্রশ্নবিদ্ধ করবার জন্যে কেউ পরিকল্পিতভাবে এই কাজটি করেছেন। না হলে রাশেদ খানকে কেন রাজনৈতিক সহকারী নির্বাচন করতে হবে? তো রাশেদ খান দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে দায়িত্ব নেওয়ার পর, যে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে অর্পিত দায়িত্ব ভালোভাবে পালন করতে পারি। তো আমি আসলে দোয়া করিনি রাশেদ খানের জন্য, টু বি অনেস্ট, কারণ আমার তার উপর খুবই কনফিডেন্স ছিল। আমি জানতাম আমার দোয়া ছাড়াই তিনি দুর্দান্ত কাজ করবেন, এবং করেছেন অতীতে, আর এখনও করছেন। জামায়াত এমপি নিয়ে যে ঘটনাটি ঘটে গেল, এটি আমি এখনও জানি না পুরোপুরি কী ঘটেছে। জামায়াত দলীয়ভাবে বিবৃতি দেয়নি জামায়াতের কেউ। তো অপেক্ষা করছিলাম যে কাল এটি নিয়ে কথা বলবো, আমার কোনো তাড়া নেই। বাট অনেকেরই দেখলাম আমার সঙ্গে যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন তাদের বেশ তাড়া, তারা সব দিয়ে দিয়েছেন। তা আমি অপেক্ষা করছি, জাম করিনি। তো রাশেদ খান দেরি করেননি, জামায়াতের বক্তব্যের অপেক্ষা করেননি, যাচাই বাছাই করবার প্রয়োজন হয়নি, বক্তব্য দিয়ে দিয়েছেন। খুবই শানিত বক্তব্য, বেশ ভালো, অ্যাক্টিভ মানুষ। যাই হোক, তো প্রিয় দর্শক শ্রোতা, এখন লোকেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনারাও তো সামাজিক যোগাযোগ মাধ্যমের অংশ, আপনাদের উদ্দেশ্য করে আমি বলছি, তারা আরও কয়েকজনের নাম সামনে নিয়ে এসছেন। তারা বলছেন প্রধানমন্ত্রী যদি তাদেরও বিবেচনা করতেন তাহলে ভালো হতো। অর্থাৎ বাকিদের রাশেদ খানের চাইতে বেটার চয়েস মনে করছেন তারা। তারা কারা? তারেক রহমানের কথা অনেকে বলছেন, আর স্ট্যান্ড আপ কমেডিয়ান আমাদের হিরু আলম ভাইয়ের কথা অনেকে বলছেন, যে হিরু আলম কিংবা তারেক অনেক ভালো কাজ করতে পারতেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে, রাশেদ খানের চাইতে তারা ভালো কাজ করতে পারতেন। রাশেদ খান যেহেতু কথায় কথায় উস্কানি দেন, উস্কানিমূলক বক্তব্য রাখেন, তো তারেক রহমান এবং আমতারেক বলাই ভালো, না প্রধানমন্ত্রীর নামের সঙ্গে গুলিয়ে ফেলবো। আমতারেক এবং হিরু আলম দুইজন ভালো, সেইফার। তো দুজনকে আমি পছন্দ করি, বিশিষ্ট ভদ্রলোক তারা। ব্যবসায়ী তারেক আর স্ট্যান্ড আপ কমেডিয়ান হিরু আলম। আর তাদের পরিচয় দেওয়ার কোনো দরকার হয় না, সারা বাংলাদেশের মানুষ তাদের চেনেন। তো এখন তারেকের কথা বলছি। তারেক অত্যন্ত সহজ সরল একজন মানুষ, প্রিয় দর্শক শ্রোতা। মনে কিছু রেখে কথা বলেন না, সোজা সাপটা বলে ফেলেন। তো গত কয়েক মাস থেকে লক্ষ্য করলাম তারেক ভীষণ হতাশ। যেমন হতাশ ছিলেন রাশেদ খান, হতাশা থেকে তিনি বিরোধীদের গালাগালি করছিলেন প্রতিনিয়ত, দিনে 5 বেলা। তো 5 বেলা ধর্ম পালন করবার মতো, নামাজ পড়বার মতো নিয়ম করে একেবারে তিনি তুলোধুনো করছিলেন বিরোধীদের, যাচ্ছে তাই বলছিলেন, কাউকে বাদ দেননি। অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের প্রধান উপদেষ্টারা ইন্ডিভিজুয়ালি, এনসিপির কোনো নেতাকে বাদ দেননি, সবাইকে তুলোধুনো করছিলেন। তো সেইটি কাজে দিয়েছে।
তো ভালোই কাজে দিয়েছে, যেমন যেন তেনভাবে দেয়নি। তো আমি সম্প্রতি একটি এপিসোডে আমি অনুরোধ করেছিলাম জামায়াতকে এবং এনসিপিকে যে রাশেদ খান সম্ভবত খুব হতাশ, চাকরি বাকরি না পেয়ে বা আর্থিক ঝামেলা চলছে, তাকে একটা চাকরি দেওয়া যায় কিনা। তো প্রধানমন্ত্রীর কানে বোধহয় কথাটা কোনোভাবে গিয়েছে, আর দেরি হয়নি। প্রধানমন্ত্রীর দয়ার শরীর, দেরি করেননি। শুধু চাকরি দিয়েছেন তা না, একেবারে রাজকীয় চাকরি, ফুল সচিব পদে চাকরি দিয়ে দিয়েছে। তো সেটি নিয়ে অনেকের প্রশ্ন যে রাশেদ খান কি করে সচিব পদমর্যাদায় রাজনৈতিক সহকারী নিযুক্ত হতে পারেন, এই প্রশ্নটি অনেকে তুলছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা এই প্রশ্ন করছেন তাদের উদ্দেশ্যে একটি ছোট্ট গল্প বলবো। এই গল্পটি আমার প্রয়াত বাবা আমাকে একসময় শুনিয়েছিলেন। বৃহত্তর ময়মনসিংহের কোনো জায়গায় ব্রিটিশ আমলের কথা। তো ইংরেজ ভাইস রয়ের সঙ্গে, আমাদের এই অঞ্চলে ভাইস রয় থাকতেন, আপনাদের অনেকের জানা আছে। তো ভাইস রয়ের সঙ্গে ময়মনসিংহের স্থানীয় জমিদারের খুব সখ্যতা ছিল। একসঙ্গে বসে তারা মজা টজা করতেন আর কি, পানি কাঞ্জি খেতেন, লোকেরা যেরকম বলে আর কি। তো সেই জমিদারের একজন ভাই ছিলেন, ছোট ভাই, একটু অকর্মণ্য গোছের ছিলেন, তেমন কিছু করতেন না। তো জমিদারের মান সম্মান বাঁচে না, কারণ সেই ভাই যেহেতু বেকার, নানা রকম অপকর্ম করে বেড়াতেন এখানে ওখানে। তো জমিদার একদিন কথা প্রসঙ্গে তার বন্ধু ভাইসরয়কে বললেন যে আমার এই ভাইটাকে কোনো একটা চাকরি বাকরি দিয়ে আটকে ফেলা যায় কিনা, তাহলে ব্যস্ত থাকলে ভালো হয় আমার জন্য। তো ভাইসরয় বললেন তোমার ভাই যেহেতু এখানে ডিএম এর পোস্ট খালি আছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পোস্ট খালি আছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন যেই পোস্টটিকে ডিসি বলি সেই পোস্ট, তো সেই ডিএম এর পোস্ট খালি আছে, সরি এডিএম এর পোস্ট খালি আছে, সেই পোস্টে তোমার ভাইকে দিয়ে দিই। তো দিয়ে দেওয়া হলো যথারীতি। আর সেই ভাই কিছুদিন কাজ করার পর এলাকায় বিরাট ঝামেলা পাকিয়ে গেল। জায়গা জমি এক একজনের কাছে চলে গেল, কারণ দলিলপত্র ভালো করে পড়তে পারতেন না, বুঝতেন না, ঝামেলা হয়ে গেছিল বিরাট বড়। তো এই কথা ভাইস রয়ের কানে যায় যে তোমার বন্ধু জমিদারের ভাই তো ঝামেলা করছে, পাবলিকের জায়গা জমি নিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে। তো জমিদারও জানতেন বিষয়টি। তো জমিদার একটু লজ্জিত বোধ করছিলেন ভাইসরয়ের সামনে। তো ভাইসরয় বললেন চিন্তা করো না, তোমার ভাই তো, তুমি আমার বন্ধু, তো তোমার ভাইয়ের চাকরি যাবে না, আমি ব্যবস্থা করছি। তো ভাইসরয় জমিদারের ছোট ভাইকে একটা প্রমোশন দিয়ে দিলেন। প্রমোশন দিয়ে প্রমোটেড টু দ্য নেক্সট হায়ার পজিশন, এডিএম থেকে ডিএম বানিয়ে দিলেন তাকে, এবং বলে দিলেন তোমার ভাইয়ের আর কোনো কাজ নেই, এডিএম সব কিছু গুছিয়ে দেবেন, তোমার ভাই শুধু সাইন করবেন, কোনো ঝামেলা নেই। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা রাশেদ খানের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, আমি তাদেরকে বলবো, সান্ত্বনা দেবো আর কি, চিন্তা করবেন না। কারণ রাশেদ খান যদি সচিবের কাজ ভালো মতো চালাতে না পারেন, সিনিয়র সচিব পদে তাকে প্রমোট করা হবে, দরকার হলে তার ডাউন লাইন আরেকজন সচিব নিয়োগ দেওয়া হবে, কাজ চলে যাবে, সমস্যা হবে না। সো এটি নিয়ে আপনাদের দুর্ভাবনার কোনো কারণ নেই। সে কথা বলছিলাম আম তারেক আর আমাদের হিরু আলম ভাইকে নিয়ে। তো যেটি বলছিলাম, আমি দুজনকে পছন্দ করি, আর আম তারেক তো খুবই ভালো মানুষ, সজ্জন ব্যক্তি, সহজ সরল, যেটি বলছিলাম। তো আম তারেক অনেক খিস্তি খেউর করছিলেন ইদানিং, হতাশা থেকে হয়তো হবে রাশেদ খানের মতো। প্রতিদিন কমপ্লেন করছেন, তাও একই লাইনে কমপ্লেন, রাশেদ খান যেরকম করেন। অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক ইউনুস, যাকে তাকে যা ইচ্ছে তাই বলেন, এনসিপির নেতাদের, এবং আক্ষেপ করে একসময় সরল মনে বলেই ফেললেন যে অনেকে অনেক কিছু পেল, কেউ নেতা হলো, কেউ এমপি হলো, আমি তো কিছু পেলাম না, আমার শ্বশুরের ব্যবসাটি আমার খারাপ হয়ে গেল আন্দোলন করতে গিয়ে, কোটি টাকার আমের ব্যবসা হারিয়ে ফেললাম, নানা রকম ঝামেলা হলো, আমি কি পেলাম। সো এই কথা সরলভাবে বলে দিয়েছেন। তার মানে বিষয়টি এই, আন্দোলন করার বিষয়টি তার কাছে ছিল শর্তযুক্ত, যে আন্দোলন করলে কোনো সুবিধা হলে পরে তিনি সুবিধা নেবেন রাষ্ট্র থেকে, কিছু হবেন, কিছু পাবেন, এরকম একটি আশা থেকে তিনি, প্রত্যাশা থেকে আন্দোলন করেছিলেন। তো সরল মানুষ, যেটি বলছিলাম, সিম্পলিসিটি থেকে বলে দিয়েছেন মনের কথা। তাই আমি মানুষটিকে পছন্দ করি, সরল মানুষ, অন্যদের মতো বাটপার না, ধান্দাবাজ না, বলে ফেলেন মনে যা আছে। তো তাই বলছিলাম যে প্রধানমন্ত্রী দয়ার শরীর, বিশেষভাবে আম তারেকের একটি ব্যবস্থা দরকার। তিনি খুব ঝামেলায় আছেন, তিনি প্রকাশ করেছেন সেটি, তার আর্থিক সমস্যা যাচ্ছে, মার্কেটে দায় দেনা আছে, এগুলো শ্যুট করতে হবে। তো আম তারেকের বিষয়টি ভেবে দেখা যেতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি ভাবছেন? আইডিয়াটা যদি আপনাদের মনে ধরে, আপনাদেরই আইডিয়া কিন্তু এটি, আমি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেছি, আপনারা অনেকেই এটি চাইছেন, আম তারেকের কথা বলছেন, হিরো আলমের কথা বলছেন, অনেকে আবার অন্যান্য রাজনীতিবিদদের কথা বলছেন, যেমন গোলাম মাওলা রনির কথা অনেকে বলছেন। তো রনি সাহেবকে নিয়ে আমি এই এপিসোডে কিছু বলবো না, আমার পছন্দের দুজন মানুষকে নিয়ে কথা বললাম, আম তারেক এবং হিরো আলম। তাদের বিষয়ে সরকার বিবেচনা দিতে পারে, সরকার নানা রকম পদ আছে,
কোন পদে তাদেরকে দেয়া যায়, আর নিশ্চয়ই তারা রাষ্ট্রের কোনো উপকারে লাগবেন। আর দুজনেরই অবদান আছে। আম তারেকের তো অনেক অবদান, অনেকবার আন্দোলন করতে গিয়ে নির্যাতিত হয়েছেন হাসিনা আমলে। আর হিরো আলমও নির্যাতিত হয়েছেন, এমপি ইলেকশন করেছিলেন শখ করে আওয়ামী বাকশালীরা, ফেসিবাদী চরিত্র যাদের, তারা তাকে নির্বাচনটি ঠিকমতো করতে দেননি। তো সেই জন্য হিরো আলমও নির্যাতিত, আম তারেকও নির্যাতিত। তো যেহেতু প্রধানমন্ত্রী নির্যাতিত মানুষদের খুব ভালোবাসেন এবং তাদের ব্যবস্থা করেন, তাই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে রাখলাম, ভবিষ্যতে যদি সুযোগ হয় তাহলে এই দুজনকে নিয়ে ভাবা যেতে পারে। আর আগে ভাবলে ভালো হতো, তার একটি বেটার অপশন হতো। এই দুজন রাশেদ খানের চেয়ে ভালো কাজ করতেন, আমিও ব্যক্তিগতভাবে অনেকটা নিশ্চিন্ত বিষয়টিতে। তো যাই হোক, সেটি তো সুযোগ নেই, হয়ে গেছে। এখন অন্য কোনো ক্যাটাগরিতে, অন্য কোনো জেনরায় তাদেরকে সহকারী নিয়োগ করা যায় কিনা, পররাষ্ট্র বিষয়ক সহকারী হতে পারে, বাণিজ্য বিষয়ক সহকারী হতে পারে, অর্থনীতি বিষয়ক সহকারী হতে পারে, কত রকমের আইডিয়াই তো আছে সরকারের কাছে। কোনো একটা ব্যবস্থা সরকার চাইলে তাদের করতেই পারবে। তাহলে আম তারেকের দুর্দশা ঘটছে। আর হিরো আলমও তার লাইন বদলাবার একটি সুযোগ পান। তিনি বোধহয় আজকাল আর তার নিজের লাইনটি পছন্দ করছেন না, বা নির্বাচনের আগ পর্যন্ত যেভাবে কাজ করতো তার জন্যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে কাজ করতেন, ভালোই হতো হয়তো, এখন আর আজকাল সেরকম বোধহয় হচ্ছে না। তাছাড়া নানা রকম ঝামেলায় জড়িয়ে পড়েছেন, পারিবারিক ঝামেলা। তো সরকারি একটি পোস্ট পেলে সব ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন বলে মনে হচ্ছে। আর এরা রাশেদ খানের চেয়ে ভালো করবেন, কারণ রাশেদ খান প্রতিনিয়ত ঝামেলা পাকাচ্ছেন, আজকেই ঝামেলা পাকানো শুরু করেছেন। ভবিষ্যতে কি বলবেন, কোন বোমা বোমা ফাটাবেন, কোন দিক থেকে তোলপাড় করবেন, কোন দিক থেকে ঝড় তুলবেন, সেটি আমরা বুঝতে পারছি না। কারণ প্রধানমন্ত্রীর দেয়া কাজের উপর তিনি বলেছেন, তিনি যখন দোয়া করেছেন যে প্রধানমন্ত্রী আমার উপর যে ভার দিয়েছেন, দায়িত্বভার, আমি যাতে সেটি ভালোভাবে পালন করতে পারি। তো দায়িত্বভার পালন করতে গিয়ে কোথায় কোথায় তিনি কি করেন, এটি একটু চিন্তার বিষয়। আর সেটির পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, সেটি হয়তো ভবিষ্যৎ বলে দেবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, একটু মন খুলে আপনাদের সঙ্গে কথা বলতে চাইলাম, আর আপনাদের দাবিটি আমি সরকারের কাছে তুলে ধরলাম। এই দুজনকে নিয়ে হয়তো সরকার ভাবলেও ভাবতে পারে। তো অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্যে। আবারও কথা বলবো অন্য কোনো সিরিয়াস টপিক নিয়ে।